সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, সেই সঙ্গে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে সরাসরি চ্যানেল স্টুডিও থেকে। এবং আজকে নিঃসন্দেহে এটি একটি শুভ সময়, কারণ প্রিয় দর্শক আপনারা জানেন যে আজকের দিনে আমরা আমাদের রাষ্ট্রীয় টেলিভিশনের জন্মদিনের আনন্দটি ভাগাভাগি করার সুযোগ পেয়ে থাকি প্রত্যেকটি বছর, এবং এবারও পেয়েছি। এবার আমাদের রাষ্ট্রীয় টেলিভিশন অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন 60 বছর পেরিয়ে 61 বছরে পদার্পণ করেছে, এবং সেই আনন্দ আমরা ভাগ করার সুযোগ এবারও পেয়েছি। এবং আমাদের আজকের গেস্ট অফ অনার্স যারা, তারা আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন, এবং তারা 3 জন রয়েছেন আজকে আমাদের স্টুডিওতে সেটে। এবং আমি জানি না আসলে আজকে কতগুলো ভুল আমি করব, কারণ তারা 3 জনই দাপটে 3 ব্যক্তিত্ব, আমরা সবাই তাদেরকে চিনি। এবং আমার সৌভাগ্য আসলে যে আমি আজকে তাদের সঙ্গে বসে এখানে দুটো কথা বলতে পারবো। আমার ঠিক ডান দিকে রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, খম হারুন, বাংলাদেশ টেলিভিশনের দাপটে প্রযোজক ছিলেন একসময়। এবং তারপরে রয়েছেন আসমা আহমেদ মাসুদ, সংবাদ পাঠিকা এবং প্রশিক্ষক, এবং সেই সঙ্গে রয়েছেন বিশিষ্ট নাট্যকার এবং পরিচালক আল মনসুর। স্যার, ম্যাডাম 3 জনকে আমার সালাম এবং শ্রদ্ধা ভালোবাসা নেবেন। স্বাগত 3 জনকে। কেমন আছেন স্যার? হ্যাঁ, আমরা ভালো। আর বিশেষ করে আজকের এই বড়দিনে, এই দিনেই শুরু হয়েছিল বাংলাদেশ টেলিভিশনের পদযাত্রা। এবং বাংলাদেশ টেলিভিশন আপনারা সবাই জানেন যে এই দক্ষিণ এশিয়ার প্রথম টেলিভিশন এবং প্রথম বাংলা টেলিভিশন। এবং এই টেলিভিশনকে আমরা যদি আজকে কিছুটা মূল্যায়ন করতে যাই, তাহলে দেখি যে প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক পেরিয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দশক পূর্ণ করলো। জি স্যার। এই যে বিশাল যাত্রা, এবং এই একটা জিনিস সবসময় আমরা মনে রাখি, এবং প্রতি বছর এই 25 তারিখে ডিসেম্বরের আমরা কিন্তু চ্যানেল আই প্রাঙ্গণে সমবেত হই খুব ভোরবেলায়। জি স্যার। এবং আমরা স্মরণ করি বাংলাদেশ টেলিভিশনের সেই প্রাক্তন প্রযোজক, পরিচালক, উপস্থাপক, নাটককার, শিল্পী সবাইকে। জি। তা কিন্তু এটা বাংলাদেশ টেলিভিশনেরও কিছু কর্তব্য বা কিছু দায়িত্ব ছিল, সেটা নিয়মিত হয় না হয়তো। যাই হোক, মানে এখন যারা বিটিভি পরিচালনা করেন তাদের অনেকেই একদম নতুন প্রজন্মের। কারণ বাংলাদেশ টেলিভিশন শুধু না, টেলিভিশন এখন এমন একটা মাধ্যম যেটা একটা মিডিয়া, ফিল্ম, টেলিভিশন এগুলি কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সাবজেক্ট। সেখানে কিন্তু বাংলাদেশ টেলিভিশনেরও একটা অবস্থান আছে। তা বাংলাদেশ টেলিভিশন কেমন ছিল সেই প্রথম দশকে যখন শুরু হয়েছিল, তার একটা বিশাল কাহিনী। এটা স্যার আল মনসুর স্যারকে কি জিজ্ঞেস করবো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ স্যার, একটু যদি বলতেন আজকে স্মৃতিচারণ যদি করতেন। আমি স্যার না স্যার বলুন। আমি বলি, ওই যে হারুন বলল না যে আমরা শুরু থেকে দশক ধরে, প্রথম দশকটা আমি বলি যখন টেলিভিশন ছেলে মানুষ 64 সনে যখন শুরু হলো, তারপরে কিন্তু টেলিভিশন চলতো 3 ঘন্টা। জি। সন্ধ্যা 6টার থেকে রাত 9টা, এর মধ্যে শেষ হয়ে যেত। এবং রেকর্ডিং করার কোনো সুযোগ ছিল না তখন, যে আগে রেকর্ড করে দেখানো, এখন যেরকম এডিটিং করা ইত্যাদি ছিল না। তখন যা হতো সরাসরি, পুরোটা লাইভ স্যার, 3 ঘন্টা পুরোটা সরাসরি হচ্ছে। ঘোষণা হচ্ছে, ছোট্ট একটা ঘর, সেই ঘরের কোণার ভিতরে একটা ছোট্ট ঘর, সেই ঘরের দেয়ালের মধ্যে লেপ লাগানো। কেন? সাউন্ডপ্রুফ করার জন্য। সাউন্ডপ্রুফ করার জন্য ওইটার মধ্যে লেপ লাগানো। ওইখান থেকে খবর পড়া হতো, ওখান থেকে ঘোষণা দেওয়া হতো। আর তারপরে স্টুডিওর মধ্যে 2টো ক্যামেরা, ওই ক্যামেরা ঘুরে 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 করতো। একটা মজার কথা বলি, তখন নাটকও হতো সব লাইভ, একটা না। তো ছোট ছোট সেট বানানো, যেমন একটা সোফা, এটা একটা ড্রয়িং রুম, তারপরে এখানে একটা ছোট্ট রান্নাঘর, এখানে একটা চৌকি দিয়ে বেডরুম, এরকম কতগুলো সেট বানানো। তো নাটক লেখাও হতো এরকম যে এই 2 জন কথা বলছে, ওখানে 3য় জন এবং 4র্থ জন আছে, এখান থেকে হয়তো একজন যাবে পরে ওখানে, যেভাবে লেখা হতো। তো এখানে দৃশ্যটা হচ্ছে, পরের দৃশ্য রান্নাঘরে। রান্নাঘরের যারা তারা রেডি হয়ে আছে, এখানে ডায়লগ শেষ হলে সে ওখানে ডায়লগ বলবে। তো কিন্তু প্রডিউসার করেছে কি, ক্যামেরা এখানে যে 2টো ধরা ছিল,
একটা রেখে আরেকটা রিলিজ করে অন্য সেটে পাঠিয়ে দিয়েছে। জি, ওই সেটেও কিন্তু শিল্পীরা রেডি হয়ে বসে আছে। তখন এখান থেকে যখন হলো, ওইখানে ক্যামেরা অন হলো, ওরা ডায়লগ শুরু করলো, এই সিন বাদ। ও লাইভ লাইভ এইভাবে লাইভ। স্যার ভুল হলে কি করতো স্যার? যদি ভুল হতো তখন কি করতো? ভুল হতো না, এটা হলো সবচেয়ে মজার ব্যাপার। খুব ভালো করে রিহার্সেল হতো নাটকের, কেউ ভুল হতো না, ভুল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তবে অনেক সময় সংলাপ, অনেক বড় সংলাপ মনে না থাকলে যেটা হইতো, সেটা একটা দৃশ্য আছে, মোস্তফা, আমাদের মোস্তফা ভাই, গোলাম মোস্তফা, উনি অভিনয় করছেন। তো উনি দুটো কাজ করতেন। একদিনে একটা কাজ করলেন, ডায়লগ বলতে বলতে উনি ভুলে গেছেন, বলতে বলতে চলে গেলেন, এরকম দুটো ক্যামেরা ফাঁক দিয়ে ওখানে গিয়ে স্ক্রিপ্ট নিয়ে আসে, দেখে এসে আবার ভেতরে ঢুকে হ্যাঁ যে কথা বলছিলাম, হ্যাঁ এরকম। আর আরেকটা নাটক করার সময় সেখানে অনেক বেশি সংলাপ, তো ওখানে ওই সোফার পেছনে একজন শুয়েছিল, আমাকে মনোজ সেনগুপ্ত, স্ক্রিপ্ট নিয়ে শুয়ে আছে। আর মোস্তফা ভাই এখানে, ক্যামেরা দেখা না যায়, মোস্তফা ভাই এখানে অভিনয় করছে, আর ওখান থেকে ফিস 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 করে বলে দিচ্ছে। এইভাবে অনুষ্ঠান হতো। আর যেহেতু এত লাইভ অনুষ্ঠান করা যেত না, সেই জন্যে যতদূর সম্ভব বিদেশি বিভিন্ন সিরিজ, অন্যান্য অনুষ্ঠান এগুলো দেখানো হতো। তো সেটা একটা ম্যাজিকের মতন ব্যাপার ছিল মানুষের কাছে, আমার কাছে তো ছিলই, যে একটা অদ্ভুত একটা জিনিস, টেলিভিশন, একটা বোতাম টিপলে শুরু হয়ে গেল ছবি, কথা, গান, নাচ, সমস্ত কিছু। এটা আমাদের দেশের মানুষও কোনোদিন দেখে নাই, আমরাও কেউ দেখি নাই। অনেকে 60 বছর বয়সে প্রথম টেলিভিশন দেখলো, অনেকে 6 বছর বয়সে প্রথম টেলিভিশন দেখলো। তো এই প্রথম দশকটা গেছে এইভাবে, এবং তখন মানুষের ঘরে টেলিভিশন ছিল খুব কম। জি স্যার। কীরকম, যে একটা পাড়ার মধ্যে এক বাসায় একটা টেলিভিশন কেনা হয়েছে, আমি দেখেছি স্যার। হ্যাঁ, টেলিভিশন কেনা হয়েছে। জি। সেই কারণে ওই বাসার যে মহিলা, উনি হয়ে গেলেন টেলিভিশন চাচি। হ্যাঁ, টেলিভিশন চাচি স্যার। জি, টেলিভিশন চাচি। টেলিভিশন একটা পুরো এলাকার ভিতরে। এবং যতদূর সম্ভব যাদের টেলিভিশন, তারা যতদূর সম্ভব, বিশেষ করে নাটকের সময়, ওইটা বাইরে বের করে বারান্দায়, গ্রামে তো উঠানের মধ্যে বসে যেত, মানুষজন দেখতো। এবং যাদের বাড়িতে টেলিভিশন থাকতো তার প্রচুর কষ্ট সহ্য করতে হতো, কিন্তু কোনোদিন আমি কাউকে দেখি নাই বিরক্ত হতে। কেউ বিরক্ত হতো না। যার ঘরে টেলিভিশন আছে, অন্য মানুষরা যে দেখবে, এইটা তাদের অধিকার, এবং দেখতো মানুষ। তো প্রথম যে দশকটা গেছে, প্রথম দশকটা দর্শকের দিক থেকে এইভাবে গেছে, টেলিভিশন কম ছিল, মাঝে মাঝে অন্যের বাসায় গিয়ে দেখতো। আর টেলিভিশনের নিজস্ব অনেক সীমাবদ্ধতা ছিল, যেই কারণে। স্যার আপনাকে একটু থামাবো এখানটায়। আসমা মাসুদ ম্যাডামের কাছে একটু আসতে চাই, যে সংবাদ পাঠটা কেমন ছিল? আজকের সংবাদ পাঠ যখন যেমন দেখেন আপনি, আর তখনকার আপনার সময় কেমন ছিল? আমি তো এসেছি বেশ পরে, ধন্যবাদ শাফি তোমাকে এবং চ্যানেল আইকে। তো আমি এসেছি 80-র দশকে, কিন্তু 80-র দশকে আমরা অটোপ্রম্পট পেয়ে গেছি, আমরা প্রযুক্তিগত বেশ উৎকর্ষতা পেয়ে গেছি। কিন্তু আলমনসুর যে সময়কার কথা বলছিলেন, তখনকার সংবাদ আসলে কিভাবে চলতো, তখন একজন খুব চমকপ্রদ সংবাদ পাঠক ছিলেন বলে শুনেছি, আলম রশিদ। এবং এরপর এসেছিলেন সরকার কবিউদ্দিন, উপস্থাপনায় ছিলেন মাসুমা খাতুন, দিলারা হাশেম, ডাকসাইটে, যাদের দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে দিলারা হাশেম ছিলেন আমার রোল মডেল, এবং তার সংবাদ, তার প্রক্ষেপণ, তার প্রেজেন্টেশন এবং তার ব্যক্তিত্ব আমাকে ভীষণ রকম মোহিত করতো, এবং আমার মনে হতো যে আমাকেও সংবাদ পাঠ করতে হবে। ফলে যে জিনিসটা হয়েছে, যেটা আলোচনায় উঠে আসছে, যে ছোট্ট পরিসর, কম প্রযুক্তি, কিন্তু একটা চ্যালেঞ্জিং অ্যাটমসফিয়ারে একজন শিল্পী বা একজন কলাকুশলীকে কিভাবে তৈরি করে, কিভাবে সে একটা সিজন আর্টিস্ট হয়ে যায়, সেটা কিন্তু একটা বিরাট উপমা হচ্ছে ওই সময়কার টেলিভিশনের উদয় আমাদের 1964 সালে, যেটা প্রথমে শুরু হয়েছিল বোধহয়, ওটা কোথায় ছিল প্রথমটা? আমাদের ডিআইটির ছোট্ট একটা ভবনে, ডিআইটির নিচতলায়
একটা টেলিভিশন করেছিলেন। এই টেলিভিশনে অ্যাটমসফিয়ার তৈরি করার জাদুকর ছিলেন জামিল চৌধুরী। উনি এখনো বেঁচে আছেন, ওনার বয়স এখন 90 হয়েছে। আমি সবার পক্ষ থেকে তাকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, কারণ ওই সময় এই অপরচুনিটিটা পেয়েছিলেন, সেটা যে উনি কলাকৌশলী বা সব কিছুর মাধ্যমে প্রথমে উনি চেষ্টা করেছিলেন নাকি শুনেছি যে শান্তিনগরে ওনার বাড়ির একটা রুমে একটা ছোট্ট ঘরের মধ্যে ওনার ইকুইপমেন্ট এনে ট্রায়াল করেছিলেন, যেটা দেখিয়েছিলেন কর্তৃপক্ষকে যে আমরা এইভাবে করব। তারপরে আসলো ডিআইটিতে, কিন্তু ডিআইটিতেও কিন্তু সংবাদ ছাড়াও প্রচণ্ড মনে রাখার মতো নাটক বা অনুষ্ঠানাদি হয়েছে, যেমন মুখরা রমণী বশীকরণ। এটি একটা অভাবনীয় বিষয় যে মুস্তাফা মনোয়ার কীভাবে এটা সম্ভব করেছিলেন। তো তারপরে আমি থাকতে থাকতে টেলিভিশনটা আসে রামপুরাতে। ম্যাডাম জামিল স্যার এখন কোথায় আছেন? উনি টরন্টো শহরে আছেন, যে শহরে আমার বসবাস। মজার কথাটা বলি যে এই বছরে জুন মাসে তার 60 বছর পূর্তি হয়, 90 বছর পূর্তি হয়। আমাদের যেহেতু বিটিভি 90 বছর পূর্তি হওয়ার পরে চ্যানেল আইয়ের সঙ্গে আমার কথা হয় যে আমরা তার একটা জন্মদিন উদযাপিত হচ্ছে, সেটা রেকর্ড করে এখানে পাঠাবো। বলে রাখা ভালো যে চ্যানেল আই কিন্তু বিটিভির অনেকগুলো কাজ প্যারালাল করছে। জামিল চৌধুরী বিটিভির মহিরুহ ছিলেন বটে, কিন্তু চ্যানেল আই যেভাবে অনুধাবন করেছে, আমার পাশে যে খম হারুন আছেন উনিও জানবেন, কারণ আমি রুমা তারপর হারুন ভাই মিলে অনেক করেসপন্ডেন্স করি যে কিভাবে জিনিসটা তুলব, কিভাবে তার এই 90 বছরের জন্মদিনটা আমরা বাংলাদেশে পাঠাবো, দেখাবো। তো কিছু রেস্ট্রিকশন ছিল, উনি ঠিক বাড়িতে নয় অন্য একটা জায়গাতে ছিলেন। তো ওখানে তার কন্যা এবং তার স্বামীর পারমিশন নিয়ে আমরা গেলাম। অবাক হয়ে গেলাম যে আমাকে যাওয়া মাত্র উনি আমাকে চিনতে পারলেন, বললেন কি করবে, কেমন আছে আমার বিটিভি। তো আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আসলে আপনি বিটিভিতে কি চান, কি দেখতে চান, কি মনে হয় এখন। তখন উনি বলেছিলেন যে বিটিভিতে আমি তুমি নয়, বিটিভিতে জনগণ যা চায় সেটা দেখানো উচিত। এই কথাটি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি মনে করি যেটা খুব যৌক্তিক একটা কথা। তো এইভাবে আসলে আমরা 80-র দশকে আমরা যাদের যাদের পেয়েছি, যাদের যাদের সাথে কাজ করেছি, শিখেছি, তারপর 2000-এ তো আমি চলে যাই। এই 20 বছর আমার কাছে একটা স্বর্ণযুগ মনে হয় এই জন্যে যে আমি অন্য পেশার সঙ্গে এখন জড়িত আছি, কিন্তু এই পেশাটা আমাকে যারা শিখিয়েছিলেন, আমি যাদের সঙ্গে কাজ করেছি বা আমি যাদের শিখিয়েছি, এটা আমার জন্য একটা অমূল্য সম্পদ। আমি যদি অটোবায়োগ্রাফি লিখি, এখানে অনেক কিছু আসবে যেগুলো হয়তো পরবর্তী প্রজন্ম জানতে পারবে। ম্যাডাম যদি লিখেন খুব ভালো হবে আমাদের জন্য, ইচ্ছে আছে। খমারুন স্যার, আপনার কাছে একটা জানতে চাওয়া যে প্রযোজক হিসেবে আসলে চ্যালেঞ্জগুলো কেমন ছিল স্যার আপনাদের সময়? হ্যাঁ, আমি যখন যোগদান করি বাংলাদেশ টেলিভিশনের 1980 সালে, আমি এসেই কিন্তু ওই সময়ে 80-তেই কিন্তু অনেক মেধাবী মানুষদের আমরা পাই। আমাদের সিনিয়র অনেক ছিলেন, অনেকেই ছিলেন। আব্দুল মামুন, মোস্তফা কামাল সৈয়দ, আতিকুল হক চৌধুরী, তারপরে বার্তা বিভাগে ছিলেন হুমায়ুন চৌধুরী এবং আরও অনেকে। আর আমাদের সময় অনেকে যোগদান করেছিলেন। যারা যোগদান করেছিলেন তার ভিতরে একজন হচ্ছে আল মনসুর। তা বেলাল ভাই, ওনাকে আমরা বেলাল ভাই বলি। তা 1972-এ কিন্তু ঢাকায় ওনার স্ক্রিপ্ট, মানে ওনার লেখা নাটকে আমি প্রথম অভিনয় করি। হ্যাঁ, 1972 সালে মঞ্চের নাটক। এবং উনি মঞ্চে তখন বিশাল, মানে উনি, তারপরে সেলিম আল-দ্বীন তো শুধু লিখতেন, আর উনি লিখতেন এবং পরিচালনা করতেন, অভিনয় করতেন। এই যে সেই আমাদের যে সংগঠন নাট্যচর্চা, সেই 72 সাল থেকে। তারপরে দেখা গেল যে একই সময়ে আমরা বেলাল ভাই, আমি, মহামিদ, এখন যে ডিজি আছেন মাহবুব, তারপরে হাইবে হাসান, এরকম অনেকেই তখন আমরা বাংলাদেশ টেলিভিশনে যোগদান করি। এবং আমাদের প্রত্যেকেরই একটা চ্যালেঞ্জ ছিল যে ভালো কিছু করার, যেহেতু আমরা আমাদের একটা কালচারাল ফিল্ড থেকে বা মিডিয়াতে পড়াশোনা করে আমরা এখানে এসেছি। তা সুতরাং আমার মনে হয় 80-র পর থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দশক বাংলাদেশ টেলিভিশনের একটা স্বর্ণযুগ ছিল। তবে বেলাল ভাই কিছু অভিমানী, তার চরিত্রের ভিতরে একটা ব্যাপার আছে। উনি একসময় বললেন যে না, বিটিভি চাকরি ভালো লাগে না, উনি চলে গেলেন আমেরিকাতে। হ্যাঁ, তো চলে গেলেন, ঠিক আছে, কিন্তু আমরা এটাকেই ধরে রাখলাম। হ্যাঁ, আর সংবাদের ক্ষেত্রে অনেকেই বলেন যে বাংলাদেশ টেলিভিশনের
প্রথম দিন থেকেই এই সংবাদ বিভাগটা মানে সংবাদ এটা একটু বন্দি ছিল। বন্দি এরকম যে সরকারের ইচ্ছার বাইরে সংবাদ কখনো যেত না, কিন্তু বাংলাদেশ টেলিভিশনের যে সংবাদ উপস্থাপনা যারা করতেন তারা কিন্তু সব এক একজন তারকা ছিলেন এবং তাদেরকে অনুসরণ করত আমাদের দেশের নতুন প্রজন্ম। তারা কিভাবে কথা বলে, কিভাবে উচ্চারণ করে, এমন কিভাবে তারা তাদের পোশাকটা পরে, কিভাবে শাড়ি পরে বা কিভাবে তারা স্টাইল করতেছে সবকিছু, হ্যাঁ ইত্যাদি। এবং তারা টেলিভিশনে তাদের যা ব্যক্তিত্ব এইটা কিন্তু এখন আপনি খুব একটা খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তা সুতরাং এই যে টিভি ব্যক্তিত্ব তৈরিতে টেলিভিশন, বিশেষ করে বিটিভি যে উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করে এসছে সেই সময় থেকেই এই জিনিসটা, যদি বর্তমান দশকে আসি এখন পঞ্চম ষষ্ঠ এই সময়টা এখন কেমন আছে আমি খুব ভালোভাবে বলতে পারবো না, কারণ এখনকার যারা কাজ করছেন তাদের কাজের ধারাটা কেমন সে সম্পর্কে আমার ধারণা খুব সীমিত। সুতরাং এখন আমরা যেভাবে যে সুন্দর একটা পরিবেশে কাজ করে এসেছি, আমার মনে হয় যে তখন যারা বাংলাদেশ টেলিভিশনে কাজ করতেন তারা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে গেলে খুব ভালো কিছু মানে তাদের ভালো লাগতো না। এতই জব স্যাটিসফ্যাকশন ছিল বাংলাদেশ টেলিভিশনে। আরেকটা কথা আমি এখানে সংযোজন করতে চাই শাফি, যেহেতু তুমি এই প্রজন্মে কাজ করছো, আমাদের বার্তা বিভাগে একটা অভাবনীয় সেগমেন্ট অ্যাডেড হয়েছিল যখন হুমায়ুন চৌধুরী ছিলেন বার্তা বিভাগে, প্রয়াত হুমায়ুন চৌধুরী। তার ইনিশিয়েটিভে মালয়েশিয়ার এআইবিডি সাথে একটা চুক্তি হয় সংবাদ আদান প্রদানের। তো ওখানে উনিও ছিলেন অনেকদিন, না দীর্ঘদিন হুমায়ুন, এশিয়া ভিশন। তো সেই যে এশিয়া ভিশনের কাজটা, এটা বিটিভিকে অনেক সম্প্রসারিত করেছিল, অনেক ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল। যে ট্রেনিং প্রোগ্রামে আমরা গিয়েছিলাম বার্তা বিভাগের বেশ কয়েকজন, এশিয়া ভিশনে আমরা গিয়ে ট্রেনিং নিয়েছি এবং এই ট্রেনিংগুলোতে কিন্তু আমাদের বিশেষভাবে কতগুলো জিনিস বলা হয়েছিল। ট্রেনিংয়ে বলা হয়েছিল যে সংবাদটা আমরা যখন উপস্থাপন করব তখন আমাদের বুঝতে হবে যে আমরা হয়তো বারিধারা বা গুলশান বা রামপুরা এসব জায়গাতে যারা দেখছেন তাদেরকে আমরা ভাবলে হবে না, আমাদের প্রত্যন্ত এলাকার একজন দর্শকের কথা ভাবতে হবে যে তার মানে তার কাছে আমি গার্ল অফ নেক্সট ডোর হচ্ছি কিনা। কারণ আমি পাশের বাড়ির একটি মেয়ে হিসেবে তার প্রতি যদি আমার সেই কনভিন্সনেসটা আনতে পারি তাহলে কিন্তু আমার সংবাদটা তারা শুনবে। না হলে আপনি দেখেন একজন গ্রামের মানুষ আমার মতো অত্যাধুনিক এরকম প্রমিত বাংলা তারা সবসময় বোঝে না, কিন্তু প্রমিত বাংলাটা অবশ্যই রাখতে হবে, কিন্তু আমাদেরকে এমনভাবে দর্শকের কাছে পৌঁছতে হবে যেন মনে হয় যে আমি তার বাড়ির মেয়ে এবং যে টেলিভিশনে তিনি আমাকে দেখছেন সেই টেলিভিশনটা যেমন তার, আমিও যেন তার হই। এটি কেন যেন আজকালকার এই প্রযুক্তিগত উৎকর্ষতার মাঝে আমি একটু মিস করি। অনেক সময় মনে হয় যে সংবাদটা আমরা পড়ছি বা সংবাদটা দিচ্ছি, সংবাদটা একটা র জিনিস, খুব ইন্টারেস্টিং কিছু না, যেমন ধরেন এন্টারটেনমেন্ট এর মধ্যে থাকে না, ইনফরমেটিভ। তো এই ইনফরমেশনটাকে আমাকে এমনভাবে আনতে হবে যে ধরুন আমি একটু বাইরে থেকে আসলাম, একটা পার্টিতে যাব, তারপরে আমার কাজ আছে, পার্টির পোশাকটা আর আমার সংবাদের পোশাকটা কিন্তু এক হলে চলবে না। তো এই জিনিসগুলো আমরা ওই সময় যেভাবে মেনে চলেছি, আমি জানি যে প্রশিক্ষণ আমাদের খুব কাজে এসেছে এবং আমি মনে করি যে প্রশিক্ষণটা খুব চলমান থাকা দরকার। এখন কতটা প্রশিক্ষণ হচ্ছে জানি না, শুধু আমি সংবাদের ব্যাপারে বলবো না, নাটক বা উপস্থাপনা বা ম্যাগাজিন যাই হচ্ছে তাদেরকে আগের যারা রোল মডেল ছিলেন, যেমন ধরুন একজন আব্দুল্লাহ আবু সাইদ, একজন আনিসুল হক বা কবি আসাদ চৌধুরী একটা অনুষ্ঠান করতেন প্রচ্ছদ, মনে আছে কি সাধারণভাবে কথা বলতেন, কিন্তু এই প্রচ্ছদের জন্য মানুষ অস্থির হয়ে বসে থাকত। তারপরে ফজলে লোহানী তো ছিলেনই, অনেকেই যারা আমাদের আফজাল হোসেন বহু গুণে গুণান্বিত, তার উপস্থাপনাও অসম্ভব টাচ করে মানুষকে। তো সব কিছু সর্বোপরি আমার কাছে যেটা মনে হয়, একটা গণমাধ্যম কর্মী একসময় আমি যে কাজ করেছি, সবসময় আমাদের মধ্যে কাজ করেছে যে আমরা দর্শকের কাছে পৌঁছতে হবে, দর্শক যেন আমাদেরকে ভালোবাসে, মনে করে যে আমরা তাদেরই মানুষ। একদম আমাদের চ্যানেলেতে শুরুতে কিন্তু এই বিষয়গুলো ছিল, আমাদেরকে বলা হয়েছে, আপনি যা যা বললেন সব রিলেট করতে পারছি আমি, এবং এখনো তাই বলা হয় আর কি। খুব ভালো, এটা চর্চা দরকার একদম। এবং
এবং চ্যানেলের পথ চলায় কিন্তু বাংলাদেশ টেলিভিশনে অনেক পজিটিভ প্রভাব ছিল। এবং চ্যানেল আইকে বিশেষভাবে আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। কেন বলি, কারণ এটা বেশ কয়েক বছর ধরে চলছে, আমার মনে হয় 25 থেকে শুরু করে নাকি তারও আগে। হ্যাঁ, সেটা আমরা জানবো। কিন্তু এখানে যখন আসলো তো প্রথমে সিদ্ধেশ্বরীতে ছিল, তখনও হতো, 2009 সালে ছাদে হতো। হ্যাঁ, আবার এখানে যখন আসলো প্রতি বছরই তো হয়। হ্যাঁ, প্রতি বছর। এবং আমি মুগ্ধ হয়ে যাই, কারণ এটাকেই বলে পিয়ার সাপোর্ট। একটা পিয়ার সাপোর্ট আপনি কিভাবে করবেন? একটা গণমাধ্যম আরেকটা গণমাধ্যমের সাথে যদি পিঠে পিঠে কাজ করে, তাকে সাপোর্ট করে, সেটাই পিয়ার সাপোর্ট। কিন্তু আমরা এভাবে খুব একটা দেখি না। তো আমি মনে করি যে এটা একটা অভাবনীয় উদ্যোগ। আমি সবসময় মনে করি এবং আমি খুব আনন্দ বোধ করি চ্যানেল আই যখন এই আনন্দ মেলাটির আয়োজন করে। আর চ্যানেল আইয়ের পেছনে যে ফরিদুর রেজা সাগর, আমরা দীর্ঘদিন থেকে তাকে চিনি, আমরা মনে হয় বেড়েই উঠেছি প্রায় একসাথে। এই যে আফজাল হোসেন বা আল মনসুর, এরা যারা, তারপরে আসি আমরা কিছুটা, আমাদের মধ্যে যে একটা সৌহার্দ্য, এটি কিন্তু একটা খুব দারুণ বিষয় ছিল। এবং সেই সৌহার্দ্যের নমুনাটাই চ্যানেল আই বিটিভির জন্মবার্ষিকীতে প্রদর্শন করে সকাল থেকে। এটি মানে আমার কাছে খুব অভাবনীয় একটি বিষয়, সত্যি। এবং আমরা ট্রেজার করি আসলে। আমি একটা জানতে চাওয়া তিনজনের কাছেই, আপনাদের শুরু থেকে, আপনাদের টেলিভিশনের পথ চলার শুরু থেকে আজ অবধি, এখন তো টেলিভিশনের কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটা। এই যে এখন স্ট্রিমিং প্ল্যাটফর্ম বলি, ওটিটি বলি, সব কিছু মিলিয়ে টেকনোলজির অনেক পরিবর্তন এসছে। সব মিলিয়ে আসলে টেলিভিশনকে কোথায় দেখেন, ইভ্যালুয়েট কীভাবে করবেন? আল মনসুর স্যারকে যদি জিজ্ঞেস করি পরিচালকের জায়গা থেকে। টেলিভিশন কিছুদিন যখন আমরা টেলিভিশনে যোগ দিলাম, তখন আমি খুব গর্ব করে বলতাম জি যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মিডিয়াতে আমি কাজ করি। কিন্তু এখন এটার পাওয়ারফুল মিডিয়া নাই, এটা 1 নম্বরে নাই, এটা 2 নম্বরে চলে আসছে। 1 নম্বরে চলে আসছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। এবং ইন্টারনেটটা এত দ্রুত মানুষের এত বেশি কাছে যেতে পারে। যেমন টেলিভিশনের একটা ছিল যে ড্রয়িং রুমে ঢুকে যেত, বেডরুমে ঢুকে যেত টেলিভিশন, আমরা মনে করতাম যে আমরা মানুষের বেডরুমে ঢুকে যাচ্ছি। কিন্তু এখন ইন্টারনেট পকেটে চলে আসছে। এবং এই যে ইন্টারনেটের গতিময়তা, যে একটা টেলিভিশন দেখতে হলে আমাকে একটা টেলিভিশন সেট লাগবে, কোনো একটা জায়গায় বসাতে হবে সেইটা, কিন্তু ইন্টারনেট পকেটে নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারি, সেটা আকাশে হোক, প্লেনে হোক, 50,000 ফুট ওপরে হোক, যে কোনো জায়গায় আমি সেটার সঙ্গে যোগাযোগ করতে পারি সমস্ত পৃথিবীতে। এই যে সমস্ত পৃথিবীতে যোগাযোগ হওয়ার যে ব্যাপারটা হলো, এবং সেটার সঙ্গে ইন্টারনেটের ভিডিওর ব্যাপারটা, দৃশ্যটা এত সহজ হয়ে গেল দেখা এবং দেখানো এটার ব্যাপারে, যে কারণে টেলিভিশনটা পেছনে চলে আসছে। এবং এই যে দেখা এবং দেখানোর ব্যাপারটা সংক্ষিপ্ত হয়ে গেছে। জি জি খুব এখন ব্যাপারটা হচ্ছে খুব অল্প সময়ের ভেতরে কত বেশি কথা আমি বলতে পারি। একদম স্যার, ইন্টারনেট সেই জিনিসটা নিয়ে আসছে। আমি হারুন স্যারের কাছে একটু জানতে চাইবো, স্যার আপনি পাঠশালা এখন পড়াচ্ছেন, পাঠশালার সেখানকার চেয়ার, স্যার কি অবস্থা? ছাত্রদের দেখলে কি মনে হয় স্যার? না, এখনকার ছাত্ররা তো অনেক ব্রাইট, এবং আমাদের এখানে যারা পড়াশোনা করে তারা বিভিন্ন প্রফেশনে কাজ করে। তার ভিতরে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, আর্কিটেক্ট আছে, এবং কি ব্যাংক কর্মকর্তাও আছেন, এবং সাধারণ কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে তারাও প্রশিক্ষণ নিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। কারণ তাদের প্রত্যেকেরই একটা জিনিস, যেমন প্রথম দিকে অনেকেই জিজ্ঞাসা করতেন যে আমি এই যে সিনেমাটোগ্রাফি বা ভিডিও এডিটিং বা ফিল্ম মেকিং এটা শিখে আমি কি করব, এই একটা তাদের ভিতর ছিল, একটা দ্বন্দ্ব ছিল। না, আমি কি করব, মানে আমি কোথায় কাজ পাবো। এখন বিষয়টা তা না, এখন কেউ এইটা জিজ্ঞাসা করে না, কারণ তারা জানে যে তার যদি এই প্রশিক্ষণগুলি থাকে এবং সে যদি নিজে ক্যামেরা চালাতে পারে, সে যদি নিজে ভিডিও এডিটিং করতে পারে, তাহলে অনলাইনে যেতে পারে, তাহলে সে নিজে কিছু একটা করে সে বেঁচে থাকতে পারবে। সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠা মানে সুযোগটা কিন্তু অনেক কাছাকাছি চলে এসছে না। এবং এখন দেখেন কতজন শুধু ইউটিউবে ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও করে, এবং ইউটিউবের ভিডিও কিন্তু যারা প্রফেশনালি করে তাদের দেখবেন যে অনেক প্রফেশনালি করে, তারা একদম অনেক সুন্দরভাবে করে, এমনকি ড্রোনও ব্যবহার করে। আসমা ম্যাডাম ছোট্ট করে যদি কিছু চেষ্টা যদি বলে, যে প্রশ্নটি রেখেছিলাম আপনাদের তিনজনের কাছে, যে
কোথায় দেখেন টেলিভিশনের কনসেপ্ট? হ্যাঁ, আমি একটু আগে আল মনসুর খুব সুন্দর করে বলেছেন যেটা, যে সোশ্যাল মিডিয়া এখন একটা প্যারালাল কম্পোনেন্ট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেমন জুম প্রোগ্রাম বা যে কেউ এসে বলা শুরু করছে, এটা আমি খুব একটা নিতে পারি না। কারণ যে কেউ বলবে না, বলবে সে যে বলার জন্য একটা অডিশনে পাশ করে আসবে। আমার কাছে এটা মনে হয়, এটা হয়তো আমার সনাতন চিন্তা হতে পারে, একদম ঠিক ম্যাডাম। কিন্তু সবাই বলছে, কেউ একটা খালাম্মাও বসে গেছে, একজন চাচি, এগুলো ভালো লক্ষণ যে তাদের কনফিডেন্স বাড়ছে। কিন্তু এই যেমন ধরুন কতগুলো বিষয় আছে, এই যে ক্যামেরা সামনে আছে, আমি জানি যে ক্যামেরা আমাকে কতটুকু ধরতে পারবে কি না পারবে, কেন জানি? কাজ করতে করতে। কিন্তু আমাকে যদি আপনি বলেন যে একটা জুম মিটিং পরিচালনা করা, আমি কিন্তু পারবো না। কারণ এটা তো আমি শিখিনি যে আমি কেন ক্যামেরা ঠিক করব, আমি কেন। অথচ জুম মিটিং অফিসিয়ালটা বাদ দিচ্ছি, ওটা তো প্রয়োজনে এসেছে। কিন্তু যে কেউ যে জুমে কবিতা বা গান বা নাটক করছে বা যে কোনো কিছুতে এসে যাচ্ছে, এটার আমার একটা মৃদু কনসার্ন আছে, আমি বলবো। এই কনসার্নটা হচ্ছে যে যার যে কাজ, এটা তো আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে প্রক্ষেপণ করা। আর এই যে ক্যামেরার পেছনে যে দাঁড়িয়ে আছে, ওর কাজটা আমি পারবো না। আবার সাউন্ডে উপরে যে প্যানেলে আছে, ওই কাজটা আমি পারবো না। কিন্তু আপনি দেখবেন জুমে একজনই সর্বা যার যার জায়গায় তার তো রাখা উচিত, এবং এই সক্রিয়তাটা থাকছে না। কেন থাকছে না? কারণ যার যে কাজ সেটাই করতে হবে। এই কাজটা শুধু আমরা এই গণমাধ্যমে আশা করতে পারি, এবং গণমাধ্যমে এটা আরো চলুক, সেটাই চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপনার তিনজনকে। প্রিয় দর্শক, আজকের আয়োজন শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা রইল সবার প্রতি। বড়দিনের শুভেচ্ছা আরও একবার।